ফাইন, যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। ড্রামাটিক্যালি বলি আর যেভাবেই বলি, হিরোদের সাথে এটাই হয়। কারোর প্রতি আমার ভালোবাসা যদি কাজ করে, সে কি, সে কে, সে দেখতে কেমন, সে কত টাকা আর্ন করতেছে, সে আমাকে চালাতে পারবে, আমি তাকে চালাবো দরকার। অবশেষে বেরিয়ে আসলো আসল কাহিনী, যে কাহিনী শোনার পরে যে কারো চোখ কপালে উঠে যাবে। কি সেই কাহিনী, চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। 50 লক্ষ টাকার সম্পত্তি আমার মেয়ের নামে উইল করে দিচ্ছি। প্রিয় দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। নিজের কথার কারণে এবার সম্পূর্ণভাবে ফেসে গেছে ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু সেই বিষয়ের কিছু অংশ দেখে আসি, তারপরে ভিডিওর পরের অংশে আমরা একে একে প্রতিটা ধাপের প্রতিটা অংশ আমরা দেখে নিব। তাহলে আপনারা সম্পূর্ণভাবে বিষয়টি বুঝতে পারবেন যে কত বড় একজন খেলার হলে এমন কাজ সে করতে পারে। চলুন আমরা একটু দেখে আসি। ছোট পর্দার পরিচিত মুখ ইফাত আরা তিথি কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। কাজের পরিধি এনে দিয়েছে তার পরিচিতি। অভিনেত্রীর পরিবার বরাবরই ছিল সংস্কৃতি মনা। বাবা মা বোন সবারই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। পারিবারিক পরিবেশে নাচ গান ও অভিনয়ের সংস্পর্শে বড় হয়েছেন তিথি। বোনের কাছ থেকে নাচ এবং বাবা মায়ের কাছ থেকে অভিনয়ের হাতেখড়ি হয়েছে তার। মানে তুমি আমাকে কি সারা জীবন যন্ত্রণাই দিবা? বাবা পরিচালক দিন মোহাম্মদ মন্টুর একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু। 2015 থেকে 16 সালের দিকে শখের বসে টিভিসি ও ওবিসিতে কাজ শুরু করেন। এরপর কিছুটা সময় বিরতি নিয়ে 2019 সালে মান অভিমান শিরোনামে একটি ধারাবাহিক নাটকে যুক্ত হন, যা প্রায় 4 বছর ধরে চলছিল। সিরিয়ালটি শেষ হওয়ার পর কাজ শুরু করে একে একে প্রায় 100-র বেশি নাটকে অভিনয় করেছেন। আর অধিকাংশ নাটকেই তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা জাহের আলভী। সম্প্রতি ছোট পর্দার এই অভিনয় শিল্পী স্ত্রী আফরা ইমরান খান করেছেন। তার মৃত্যুর পরপরই একজন অভিনয় শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহ বহির্ভূত এই সম্পর্কে জেরেই তার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ তার পরিবার ও বন্ধুদের। সেই সহকর্মী আর কেউ নন, ইফাত আরা তিথি। ইকরার মৃত্যুর পর থেকে আলভী ও তিথিকে ঘিরে আলোচনা তীব্র হয়। সবুজ অঙ্গনে আগে থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনকেই সত্যি বলে মনে করছেন নেটিজেনরা। এ বিষয়ে মুখ খুললেন ইকরার বান্ধবীরা। তারা জানান, আমরা সবাই শুনতেছি, আপনারাও শুনতেছেন, সেটা হচ্ছে গিয়ে ওর স্বামীর যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা নিয়ে অনেকদিন ধরে ওর ভিতরে যুদ্ধ চলতেছিল। হতে পারে এটা থেকেই মানসিক যন্ত্রণায় ছিল। আমি যতটুক দেখতেছিলাম লাস্ট কয়েকদিন, আমরা যতটুক জানি এটা নিয়ে ও মানসিক যন্ত্রণায় ছিল। ইকরার ঘনিষ্ঠজনদের দাবি দাম্পত্যে টানাপোড়েনের পেছনে তৃতীয় ব্যক্তি উপস্থিতি ছিল, যদিও এই বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি আলভী বা তিথি কেউই। তবে এবারই প্রথম নয়, এর আগেও অন্য এক নারীর সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, যদিও তার সেই দাম্পত্য জীবন বেশি দিন টেকেনি। আমি বললাম যে আমার আলবিকের মেয়েকে বিয়ে দিব না। মাকে বলছি যে মা, ভাবি, আপা, আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন, আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। এই তথ্য প্রকাশ্যে আসতেই নেটিজেনরা খুব উগ্র দিয়ে বলছেন, অন্যের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করা এবং অন্যের স্বামীর সঙ্গে পরকীয়া করাই তিথির কাজ। তো নেশায় ছিলাম, এই কারণে বিয়ে করছি। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে। বাসায় সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। 14 বছর মেয়ে সংগ্রাম করছে, ওর মা 14 বছর আমার মেয়ের সকালে ঘুম থেকে 14 বছর আমি সস্তা নায়িকা, রোহিতে 10,000 টাকা দিলে ও কাজ করছে। সবার আগে হাসপাতালে গিয়ে, যাই হোক, আমার মেয়েটা আর ওর ছেলেটা সমবয়সী, একসাথেই ছোট থেকে খেলে ধুলে বড় হয়েছে। আমার পাশেও ডিএইচএস, প্রত্যেক শুক্রবার আমরা পার্কে নিয়ে যাই। আমি যেহেতু চাকরি করি, বিভিন্ন সমস্যায় থাকি, দেখা যায় অনেক সময় বাচ্চার খেয়াল রাখতে পারি না, এটা ওটা সমস্যা হয়। কিছু হইলেও এমন একটা মানুষ সব কিছু নিজের কাঁধে নেয়, যে আমি আছি, তুই টেনশন করিস না, আমি ওকে নিয়ে আসতেছি, আমি ওকে দেখতেছি, আমার বাসায় রেখে যা, আমি খাওয়াবো, আমি ঘুম পাড়াবো। এই যে ওরা কত ওর বাসায় ছিল। তার সঙ্গে আপনার শেষবার কবে কথা হয়েছে? কালকে সকালে 10টার সময়। কি বলেছিল? সকালে 10টার সময় নর্মাল কথাই হয়েছে, কি করতেছিস, কেমন আছিস। ও বলতেছিল ওর একটু খারাপ লাগতেছে শরীর, 2 দিন ধরে নাকি খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতো। তো আমি বললাম যে একটু খাওয়া দাওয়া কর, রোজা যেহেতু মানে সেহরি খাচ্ছে না, রোজা তো সারাদিন না খেয়ে তো রাখা যায় না। এরপরে ওর একটা গ্রুপ আছে, আপনারা জানেন, মাম্মিস গ্রুপ, ওদের একটা গেট টুগেদারের ইফতার পার্টি ছিল কালকে। তো আমি আরও ওকে বললাম যে আমি একবারও অফিসে রেডি হয়ে আসছি, এখান থেকে ডাইরেক্ট ইফতার পার্টিতে আসবো, তো দেখা হবে। তো একটু পরে বলতেছিল, এর কিছুক্ষণ পরেও আমাদের একটা গ্রুপ আছে আমাদের বান্ধবীদের, আমাদের 3 বান্ধবীর, ওই গ্রুপে মেসেজ দিছে যে আমি নেপাল যাব সন্ধ্যার সময়।
7:30টার সময় এরকম মনে হয় টিকিট খুঁজতেছে 7:30টার দিকে। তো আমি তখন বললাম আচ্ছা মাথা ঠান্ডা কর, আজকে প্রোগ্রাম যেহেতু আছে, এত মানুষের আয়োজন, আমি বলছি প্রোগ্রামটা করে এরপরে যা, মাথা ঠান্ডা করে। আমার মাথায় ছিল যে ওই 7:30টার সময় যেহেতু যাবে, অ্যাটলিস্ট যাবে, নয়তো ওর সাথে আমার ইফতারে দেখা হবে। এরপরে 2 ঘন্টায় কি হয়েছে জানি না। ও অনেক স্ট্রং, ও আমাদের সবাইকে অনেক স্ট্রং বানাইছে। সবসময় বলতো যে স্ট্রং থাকতে হবে, কখনো হার মানা যাবে না, হার মেনে গেলেই শেষ। কিন্তু ও এই কাজ করতে পারবে এটা কখনোই সম্ভব না। আপনারা কি ধারণা করছেন তার মৃত্যুর পেছনে কি এমনটা রহস্য থাকে? ওকে মনে হয় এমনভাবে আসলে ট্রিগার করা হয়েছে, আমার যেটা মনে হয়। কারণ যে মানসিক যন্ত্রণাটাতেও ছিল, ওটা তো 2 ঘন্টার জিনিস না। 2 ঘন্টাতে তো আপনি ডিসিশন নেবেন না। তো এমন আগের দিনও, মানে কালকে তো কাহিনীটা হলো, ঘটনাটা হলো, এর আগের দিনও ও বাসায় ওর যেই ওর বেডরুমেরও শখের জিনিসপত্র, ফার্নিচার সব সরিয়ে অন্য রুমে নিয়ে গেছে। ওর বাচ্চার যে রুম, ওই রুমটাতে নিয়ে গেছে, কারণ সে আলাদা থাকবে। ঠিক আছে, তাদের ঝগড়া হয়েছে, যাই হোক, সে আলাদা থাকবে। সে বলতেছিল যে আমি ফার্নিচার আলাদা করে ফেলছি, কয়দিন পরে দেখি যদি মানে নিজেকে একটু শক্ত করি, বাসা টাসা নিব বা কিছু একটা। তো আমরা চিন্তা করছি আচ্ছা মা, দাম্পত্য জীবনে তো সমস্যা হয়ই, আচ্ছা ঠিক আছে, এখন ওর মনে শান্তিটা দরকার। ওর মনে হয়েছে যে এখন আলাদা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, ও শান্তিতে থাকুক, ও ঠিক থাকে, তোর যেটা মন চায় তুই আপাতত কর, বাট নিজেকে শান্তিতে রাখ। অ্যান্ড ও যদি এরকম ভালনারেবল সিচুয়েশন থাকতো, তাহলে ও বলতো না যে আমার মরে যেতে ইচ্ছে করতেছে। যেমন আগে অনেকবার সিরিয়াস কিছু হলেও বলতো যে আমার মনে হয় বাঁচবো না, আমার কিছু হলে তোরা ওকে দেখে নিস, যেটা আমরা বলি নর্মালি। কিন্তু এবারও কিছু বলে নাই। আমরা সবাই শুনতেছি, আপনারাও শুনতেছেন, সেটা হচ্ছে গিয়ে ওর স্বামীর যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা নিয়ে অনেকদিন ধরে ওর ভিতরে যুদ্ধ চলতেছিল। তো হতে পারে এটা থেকেই মানসিক যন্ত্রণায় ছিল। আমি যতটুকু দেখতেছিলাম লাস্ট কয়েকদিন, আমরা যতটুকু জানি এটা নিয়ে ও মানসিক যন্ত্রণায় ছিল, বিশেষ করে ও যখন গেল নেপালে। মানসিক যন্ত্রণা কোন বিষয়টা নিয়ে? ও যে ওর হাজব্যান্ডের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটা নিয়েই ও কয়দিন ধরে খুব মানসিক যন্ত্রণা, এই জন্যই সে নেপালে যেতে চাচ্ছিল। আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন যে ওর হাজব্যান্ড নেপালে আছে শুটিংয়ে। সো এই জন্যই ও কালকে বলতেছিল যে আমি নেপাল যাব, গিয়ে যাই হোক হাতে নাতে ধরবো। এমন কোনো কালচারাল প্রোগ্রাম নাই সে না করে স্কুলে। সব ম্যাডামরা তাকে এত পছন্দ করত, তার কালচারাল প্রোগ্রামের হেড করে দিত। সে গান পারত, সে আবৃত্তি পারত, সে গজল পারত। সে আমলে তাপসের কাছ থেকে পুরস্কার নিল। তারপরে সে ক্লাস 7-এ 21 টিভি মুক্ত খবরে গেল। সে এত সুন্দর মুক্ত খবর পড়তো, ছোটদের বাচ্চা। সেই মুক্ত খবর সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পর্যন্ত পড়ছে মুক্ত খবর। সেই মুক্ত খবর যখন এই দুর্ঘটনা হইল, আলবির সাথে এই দুর্ঘটনা, তখন আমি নিজে আসা মুক্ত খবরের জিত কইরা আমি মুক্ত খবরের চ্যানেল বন্ধ করে দিছি। তারপরে সে চইলা গেল আলবির সাথে, আমাকে রাস্তায় ফেলা চইলা গেল। তারপর 2-3 মাস পরে চিৎকার বাইরে আবার এসে বললো আম্মু আমি আর যাব না। বলছি ঠিক আছে। তখন আমি মোহাম্মদপুর লিমিটের 6 নম্বরে বাসায় থাকি। ওখান থেকে আমি শিফট করলাম মিরপুর রূপনগরে। ওখান থেকে তার ইউনিভার্সিটি কাছে। তারপরে সে ইন্টারে গোল্ডেন প্লাস পায় নাই, ইন্টারে প্লাস পায় নাই, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সে
বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে সে মেরিট পারসন 2700 সিরিয়ালে ছিল। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা বিষয়টি বুঝতে পেরেছে যে আসলে কত বড় একজন খেলোয়াড় হলে এমন কাজ সে করতে পারেছেন। এখানে ছোট পর্দার অভিনেতা জাহের আলবির শাশুড়ি যে কথাগুলো বলছেন আপনারা অবশ্যই বিষয়টা শুনছেন, এবং এখানে জাহের আলবির স্ত্রীর যে দুনিয়া থেকে চলে যাওয়ার এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যায় যে তার যে বান্ধবীরা রয়েছে সবাই কিন্তু একে একে এই বিষয়ে কথা বলতেছেন, এবং দেখা যায় যে সবার আঙুল কিন্তু এবার জাহের আলবির দিকে। কিন্তু হঠাৎ করে দেখা যায় লাইভ এসে জাহের আলবির এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। এবং আরেকটি বিষয়, বর্তমানে কিন্তু এই যে অভিনেতা জাহের আলবি দেশের বাহির আছে সেই বিষয়টা কিন্তু সে ক্লিয়ার করেছে লাইভের মাধ্যমে এসে। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু টুকটাক সবারই একটা ধারণা হয়ে গেছে আনুমানিক পরকীয় জনিতভাবে এমন একটা কাজ কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে পারে, সামথিং এরকম একটা ধারণা কিন্তু সাধারণ জনগণ বা দেখা যায় যারা আছে তারা করেছেন। এবং দেখা যায় যে তার শ্বশুরবাড়ির যে লোকজন আছে তারা কিন্তু ডিরেক্ট আঙুল তুলতেছে জাহের আলবির দিকে, এবং আরেকটি মেয়ে তার সাথে চলচ্চিত্রে একই জায়গায় কিন্তু অভিনয় করে তেমন একটি মেয়ের দিকে কিন্তু আঙুল তুলতেছে। যাই হোক, সেই বিষয় নিয়ে তারা কিন্তু অলরেডি মামলাও করেছে। তো এই যে বিষয়গুলো দেখার পরে এবং শোনার পরে জাহের আলবির স্ত্রীর বান্ধবীদের কথাগুলো শোনার পরে আপনাদের যদি মনে হয়ে থাকে যে আসলে এই কথাগুলো সত্য, তো এই যে কথাগুলো যদি সত্য হয়ে থাকে এবং জাহের আলবি যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই তার সুষ্ঠু বিচার হবে, কারণ সে যদি অপরাধ করে থাকে অবশ্যই তার বিচার হবে। আর যদি এই বিষয়টা প্রমাণ হয় যে না জাহের আলবি নির্দোষ তাহলে সে ছাড়া পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সব কথার এক কথা যে এর সুষ্ঠু বিচার কিন্তু সবাই দাবি করতেছে। যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে অপরাধের শাস্তি অবশ্যই পাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।